চলতি অর্থবছরে মোট রাজস্ব আয় হয়েছে ৩,৬০,০০০ কোটি টাকা, তবে লক্ষ্যমাত্রা ছিল ৪,৬৩,০০০ কোটি টাকা। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে ১,০৩,০০০ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর স্কার্টন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। জনাব মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতে আপনার কাছে জানতে চাই যে ২ মাস ধরে এনবিআর এ অচলাবস্থার কি ধরনের প্রভাব পড়তে পারে অর্থনীতিতে, আপনার কি মনে হয়? ধন্যবাদ। ইতিমধ্যে ব্যবসা বাণিজ্য যে বিপর্যস্ত হয়েছে সেগুলোর খবর কিন্তু আমরা জানতে পারছি যে একেবারে চট্টগ্রাম কন্টেইনারে বিশাল পরিমাণে কন্টেইনার জট তৈরি হয়েছে। আমদানি রপ্তানির কার্যক্রম যেখানকার যে ক্লিয়ারেন্স সেগুলো কিন্তু সেভাবে হয়নি। এই কারণে বাংলাদেশের যে গার্মেন্টস উৎপাদন এবং অন্যান্য যে সমস্ত ম্যানুফ্যাকচারিং সেক্টরের যে অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু অনেকটাই ব্যাহত হয়েছে। আর সবচেয়ে বড় ক্ষতি হয়েছে সেটি হলো যে এই আমাদের ইমেজটা কিন্তু নষ্ট হয়েছে বায়ারদের কাছে। বায়ারদের মধ্যে অনেকেই আবার হুমকি দিয়েছেন যে আমাদের যে অর্ডারগুলো সেগুলো ক্যান্সেল করবেন, অন্য দেশে চলে যাবেন। তো এই ধরনের পরিস্থিতি কিন্তু একেবারে কাম্য নয়। তো এই এই যে অচল অবস্থা সেটা নিরসনের অন্য কোনো উপায় হতে থাকতে পারতো। এইভাবে সবকিছুকে জিম্মি করে তো এই কাজটা করাটা আসলে আমাদের অর্থনীতির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। আর যতটুকু রেভিনিউ মনে হচ্ছে যে কম হয়েছে, আমার মনে হয় কি যে যদি স্বাভাবিক কাজকর্ম থাকতো তাহলে কিন্তু এই যে ৩,৬০,৯০০ কোটি টাকার মতো যেটি আদায় কবির, হয়েছে তার আপনার চাইতে আরো কাছে অনেক। একটু জানতে চাই যে জনগণকে জিম্মি করে আন্দোলন আর আলোচনা না করে সরকারের সিদ্ধান্ত নেওয়া দুটোই কি অযৌক্তিক বলে মনে হয় কিনা আপনার কাছে? হ্যাঁ, আসলে আলাপ আলোচনার যে বিষয়টা সেটার তো সবসময় স্কোপ থাকে। তবে যেটা হয়েছে যে মানে এখানে আসলে আইএমএফ এর দিক থেকে একটা কিন্তু রিকমেন্ডেশন ছিল যে এই দুই ভাগে ভাগ করতে হবে, কর নীতি কর প্রশাসন আলাদা থাকবে। সেগুলো নিয়ে আলাপ আলোচনা আমরা অনেকদিন ধরে শুনছিলাম। কিন্তু এই যে খুব অল্প সময়ের ভিতরে তাড়াহুড়া করে আসলে অধ্যাদেশটা হয়েছে এবং এটা নিয়ে আলাপ আলোচনা হয়নি। তো এটা নিয়ে একটা লিমিটেড কনসালটেশনও যদি হতো তাহলে কিন্তু আজকের এই অচল অবস্থা এবং এর কারণে যে অর্থনৈতিক ক্ষতি সেটা হয়তো হতো না বা এড়ানো যেত। তবে এটাও ঠিক যে এই কমপ্লিট শাটডাউনটাও কিন্তু কাম্য নয়। হ্যাঁ, অন্যভাবে কিন্তু আলাপ আলোচনা করে করে কিছুটা হয়তো সমাধান করা যেতে পারতো বা সেদিকে হয়তো পথ খোলা ছিল। সেই পথটা আমরা না নিয়ে আমরা একেবারে সর্বাত্মক যে বন্ধ এটা ঘোষণা করেছি। এতে তো অর্থনীতির বড় রকমের ক্ষতি হয়ে গেছে। তো সেই ক্ষতির দায়টা কে নেবে? অতিরিক্ত কাজ করে কিন্তু সেই এই এই দায়টা আসলে মেটানো যাবে না। তো সুতরাং এই এই যে হ্যাঁ, পরিস্থিতি সেটা অনেকখানি ক্ষতি একটা হয়ে গেছে অর্থনীতির, আপনি বলছিলেন ঘাটতি পূরণে এখন কি পদক্ষেপ নেওয়া উচিত? না, ঘাটতি এটা আর পূরণ করা যাবে না। হ্যাঁ, তার কারণ আমাদের যেটা বড় ক্ষতি সেটা হচ্ছে যে আমাদের এই যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যেটা, হ্যাঁ, তো সেখানে যে এই জটের কারণে আমাদের কিন্তু যে একটা টাইম পিরিয়ড থাকে যে 60 দিনের একটা যে সময়, তো সেই টাইমটার মধ্যে কিন্তু আমাদের বেশ কয়েকটা দিন কিন্তু নষ্ট হয়ে গেছে এর মধ্যে। তো সুতরাং এটা আর পূরণ করা যাবে না। আমাদের সুনামের যে ক্ষতি হয়েছে সেটাও পূরণ করা যাবে না। আর এই যে রাজস্ব আদায়ে যে অতিরিক্ত কাজ করে তারা যে এটা করবেন, তো এখন এই অতিরিক্ত কাজ করতে গেলে কিন্তু আমাদের হিসাব নিকাশে ওলটপালট হয়ে যাবে। তার কারণ ফিসক্যাল ইয়ারের একটা হিসাব আছে। তো এবং ওইটার জন্য এই যে এতদিনের যে একটা দায় সেটা আবার ব্যাংক ঋণ নিয়ে জনাব সরকারকে কিন্তু মাহফুজ, আরেকটি পরিশোধ বিষয় করতে একটু হবে। জানতে চাই যে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায়ে 1,00,000 কোটি টাকার বেশি ঘাটতি থাকছে এবার। এতে সরকারের ব্যয়ের ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়বে? না, লক্ষ্যমাত্রা তো উচ্চাভিলাষী ছিল। তো সেই ক্ষেত্রে যে কিছুটা যে কম হবে সেটাই স্বাভাবিক। আর এই প্রথম যেটা জুলাই অগাস্ট মাসে যে একটা সমস্যা যেটা আমরা ওই গণ অভ্যুত্থানের কারণে যেটা আমাদের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড হয়নি। তো সুতরাং সব মিলিয়ে আমার মনে হয় কি যে লক্ষ্যমাত্রা চাইতে কম হলেও আমাদের বেশি ক্ষতি হয়েছে কিন্তু এই যে শাটডাউন বা এই যে আন্দোলন, কর্মবিরতি, কলম বিরতি এগুলোর কারণে। তো এইটাই আর কি আমাদের এখন তো সামনের দিনগুলোতে আর এই এই ধরনের যে কমপ্লিট শাটডাউন সেটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের এই নীতিগুলো নিতে হবে যাতে আর সমস্যা না হয়। জি, জনাব মাহফুজ কবির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।